হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিটেক। সময় এসেছে বছরের খাজা 10টা সিনেমা নিয়ে কথা বলার, এবং সত্যি বলতে এই 10টা সিনেমা নয়, এই বছরের অধিকাংশ সিনেমাই খাজা। মানে এই বছরটা এরকম বাংলা সিনেমার জন্য, যেখানে এমনিতেই কম সিনেমা রিলিজ করেছে, যেগুলো রিলিজ করেছে তার মধ্যে কিছু সিনেমা আছে যেগুলো ভালো, আদারওয়াইজ বাকিগুলো ওই খাজার দিকেই টু সাম এক্সটেন্ট সেগুলো ভালো হয়নি। সত্যি বলতে ভালো হয়নি, এবং তার থেকেও বড় কথা কিছু সিনেমা আছে যেগুলো জঘন্য, যেগুলো নিয়ে কথা বলবো, এবং কিছু সিনেমা আছে যেগুলো এতটাই খাজা আমার মনে হয়েছে বেকার টাকা নষ্ট করে লাভ নেই। তাই অনেক সিনেমা এমন আছে যেগুলো আমি হয়তো অনেক দেখিনি, তাই আমি যে লিস্টটা তৈরি করেছি কমপ্লিটলি আমার দেখা সিনেমার উপর, এবং এই লিস্টটা খুব প্যাথেটিক লিস্ট। তো এই লিস্টে আমি প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলাশের বিয়ে। কেন এই সিনেমাটা তৈরি করা হয়েছিল আমি জানি না, মিমি চক্রবর্তী কেন এই সিনেমায় অভিনয় করেছিলেন আমি জানি না, এবং সত্যি বলতে এইরকম রিডিকিউলাস সিনেমা মাঝে মাঝে এসে পড়ে, যে একটা বাজে সিনেমাগুলো হয় না সেগুলো কোথাও গিয়ে ভালো হতে বা ভালো হয়ে গেছে বলে আমাদের মনে হয়। তো পলাশের বিয়ে অবশ্যই এই লিস্টে একটা জল ভূমিকায় থাকা ডিমান্ড করে, তাই আমি অবশ্যই সিনেমাটাকে রেখেছি। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমালয়ে জীবন্ত ভানু। এই যে ভারামি এবং একটা নামকে এনক্যাশমেন্ট করে একটা সিনেমা তৈরি করা, তার মধ্যে প্রযুক্তির যে ছেলে খেলা, যে রিক্রিয়েশনের নামে ভারামো, এই সমস্ত কিছুর এক্সাম্পল সেট করেছে এই সিনেমাটা। বক্স অফিসের কালেকশন আমার মনে হয় সবসময় একটা সিনেমার একদম প্লাস পয়েন্ট হতে পারে না, অবশ্যই সেটা একটা পার্ট অফ একটা সিনেমার জার্নি। সিনেমাটাকে ভালো হওয়া সবার আগে দরকার। সিনেমায় যদি কোনো ক্ষেত্রে বিজনেস নাও করে, বাট সিনেমার মধ্যে যদি সেই স্ট্রেংথটা থাকে, ফিউচারে গিয়ে সেই সিনেমাটা কিন্তু মানুষ দেখে, কথা বলে। এরকম অনেক সিনেমা আছে, হিন্দিতেও আমরা দেখেছি স্বদেশের কথা, যেখানে একদম বিজনেস হয়নি বাট এখনও মানুষ এই সিনেমা নিয়ে চর্চা করে। তো এরকম সিনেমার ম্যারিটটা মেন, তারপরে আছে বিজনেস, তারপরে আছে অন্য কিছু। তো অবশ্যই আমার কাছে এই সিনেমাটা একদম জঘন্য সিনেমা, তাই এই লিস্টে অবশ্যই রাখতে হয়েছে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে সেন্টিমেন্টাল। ইয়াস এবং নুসরাতের সিনেমা ছিল, এবং এর গান, এর 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 পুরো ডিজাইনিং খুব বাজে। কমার্শিয়াল সিনেমার অ্যাসপেক্টসে কিছু কিছু জায়গায় আমি ভেবেছিলাম যে দরকার, মানে আমরা প্রত্যেকেই বলি যে কমার্শিয়াল সিনেমা দরকার, বাট সেই জায়গায় কমার্শিয়াল সিনেমায় ভালো অ্যাপ্রোচটা দরকার। আজকে খাদানের মতো সিনেমা দরকার কমার্শিয়াল সিনেমায়। আজকে কমার্শিয়াল সিনেমাতেও যদি আমি বাবা যাদবকে নিয়ে আসছি বা পুরোনো দিনকে ফিরিয়ে আনছি, সেই একই স্টাইলে সব কিছু করছি, সেটার আমার মনে হয় দরকার নেই, যেটা আমার মনে হয় সেন্টিমেন্টাল করার চেষ্টা করেছিল। তাই অবশ্যই এই সিনেমাটাও এই খারাপ সিনেমার লিস্টে জায়গা করে নিচ্ছে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাদা রঙের পৃথিবী। পরিচালক আছেন একজন, তিনি বহু আর্টিস্টকে নিয়ে মাঝে মাঝে পিকনিক করতে যান এবং তারপর একটা সিনেমাও বানিয়ে ফেলেন। এই যে সাদা রঙের পৃথিবী, এটাও তাই। শ্রাবন্তী কেন এই সিনেমায় অভিনয় করেছে আমি জানি না, এবং আমি চাইবো এই পরিচালকের কাছ থেকে ভালো সিনেমা পেতে। আমি অপেক্ষায় আছি যে কবে দেখতে পাবো, বাট সাদা রঙের পৃথিবী হচ্ছে একটা অখাদ্য সিনেমা আমার মতে, এবং তাই অবশ্যই এই লিস্টে আমি রেখেছি। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তিলোত্তমা। মানে এই সিনেমাটা বিশ্বাস করুন দেখার পর আমার বমি পাচ্ছিল, যে এইরকম সিনেমা হয়, এত খাজা সিনেমা কি করে তৈরি হয়। যাই হোক, সেটা নিয়ে আমরা সিনেমায় রিভিউ করার সময় কথা বলেছি, বাট এত বাজেভাবে সিনেমাটাকে ট্রিট করা হয়েছিল, যেভাবে একটা অনাথ আশ্রম বা তার সারাউন্ডিংসের যে গল্প ম্যাচ করা, কিউ ম্যাচ করছে না, সিন ম্যাচ করছে না, এত খাজা এডিটিং, তো সব মিলিয়ে মিশিয়ে এই সিনেমাটা অবশ্যই খাজা সিনেমায় বা লিস্টে একটা জায়গা দখল করে। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে অতি উত্তম। যদিও এর নাম অতি উত্তম, বাট এই সিনেমাটা টেকনিক্যালি নাম হওয়া উচিত ছিল অতি জঘন্য। আমি রিভিউর সময় বলেছিলাম যে টেকনোলজি নিয়ে যা খুশি তাই করা হয়েছে, এবং সৃজিত মুখার্জি সিনেমা বানাতে আর পারছেন না, তাই এইসব বড় বড় নাম ইনভেস্টমেন্ট, বড় বড় সিনেমা ব্যোমকেশ, ফেলুদা এগুলো নিয়েই কাজ করছেন, বা তার কোনো সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজির আবার হয়তো প্রিকুয়েল, সিকুয়েলস এসব বানাচ্ছেন। তো অতি উত্তম একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করা হয়েছিল, যদিও এর কনসেপ্টটা ব্রিলিয়েন্ট ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বাট এক্সিকিউশনের সিনেমাটা হয়নি, জাস্ট হয়নি, একদম জঘন্য। এবং সত্যি বলতে এই বাজেটে এই টেকনোলজি অ্যাচিভ করা যায় না, এবং যখন সেটা করা যায় না আমার মনে হয় সেটা না করাই শ্রেয়। আমার কাছে এই এক্সকিউজগুলো দিয়ে পড়ে যে আমার কাছে বাজেট ছিল না, আমার কাছে সেই ছিল না, আমার কাছে এই রিসোর্সেস ছিল না, তাহলে আমার মতে সেটা না করাই ভালো। কারণ সিনেমা মানুষ বিগ স্কেলে দেখতে চায়, একটা এক্সপিরিয়েন্স করার জন্য দেখতে চাই, সেখানে এক্সকিউজ দেখার জন্য মানুষ আমার মনে হয় সিনেমা দেখতে চায় না। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে অথৈ। এই সিনেমাটাও একটা
পশ্চাৎ দেশ পাকামোর নিদর্শন। এবং আমার মনে হয় যে যেভাবে এটার ছেলে খেলা করা হয়েছে, যেভাবে বাজে অ্যাডাপ্টেশন হয়েছে, যেভাবে বাজে পারফরমেন্স হয়েছে, সেটা মনে রাখবার মতো। অনেক দিন মানুষ মনে রাখবে যেরকম বাজে সিনেমা তৈরি করা যায় আরও বড় বড় আর্টিস্টদের নিয়ে। এবং ওই যে আমি কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে ছেলে ভুলিয়ে সিনেমার একটা গ্রামারকে চেঞ্জ করার চেষ্টা, একটা ধাঁচকে ভাঙার চেষ্টা, এবং সেখানে সাকসেসফুল না হওয়ার যে প্রবণতা, সেটার আমার মনে হয় প্রকৃষ্ট এক্সাম্পল অথই। খুবই বাজে একটা সিনেমা 2024-এর, তাই অবশ্যই এই লিস্টে এই সিনেমাটা ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে রবিনস কিচেন। অবশ্যই এই সিনেমাটার যে বক্স অফিস ছিল, এই সিনেমাটার যে কাজ ছিল, এই সিনেমাটার যে প্রেজেন্টেশন ছিল, যেগুলো সত্যি আমাদের মাথা ব্যথা করায়। এবং আমি জানি না বনিদা কেন এই ধরনের সিনেমা এখনও করে যাচ্ছে, কবে আবার ভালো সিনেমা দেখতে পাবো সেই অপেক্ষায় আছি। সেই অপেক্ষাটা 2025-এ গিয়ে শেষ হয় কিনা সেটাই এখন দেখার। তবে রবিনস কিচেন খুবই বাজে একটা সিনেমা, তাই অবশ্যই এই লিস্টে একটা ভালো জায়গা ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী সিনেমাটা পুজোয় রিলিজ করেছিল, বড় বড় নাম ছিল, বাট সব কিছুর বাইরে গিয়ে সিনেমাটা আমার জন্য এই জন্য খাজা, কারণ এর যে ডেভেলপমেন্ট, যে স্টোরি টেলিং, এবং তার থেকেও বেশি যে ডায়লগস, এই যে চলো খেলা হবে, এই সেই যে রাস্তার ডায়লগ, রাস্তার যে কেউ এসে মনে হচ্ছে স্ক্রিপ্ট লিখছে, এই যে একটা আর্ট ফর্মকে রাস্তায় নিয়ে আসার যে প্রবণতা আমরা দেখেছিলাম এই সিনেমাটায়, যেটা আমাকে খুব বিরক্ত লাগিয়েছিল। তাছাড়াও সিনেমাটার মধ্যে অনেক ফ্লস ছিল, সিনেমাটা দেখা যায়নি বসে, খুব বিরক্ত লেগেছে। যদিও সিনেমাটার অনেকের কাছে ভালো লেগেছে, বক্স অফিসেও ঠিকঠাক একটা বিজনেস করেছে, সেগুলো অন্য ব্যাপার। বাট কমপ্লিটলি এটা যেহেতু আমার মতামত, তাই আমার মতে শাস্ত্রী এই সিনেমায় একটা, বা এই লিস্টে একটা জায়গা ডিজার্ভ করে। এবং এই লিস্টের সব থেকে উপরে যে জলজল করছে সেটা হচ্ছে নয়ন রহস্য। এবং সত্যি বলতে এই লিস্টের এই জায়গায় এই সিনেমাটাকে রাখতে আমার লিটারেলি পেন হচ্ছে, কারণ সত্যজিৎ রায়ের ছেলেই সিনেমাটা বানিয়েছেন, একটা ফেমাস গল্প ফেলুদা সিরিজ তার এনকেসমেন্ট করেছেন, তারপরেও এরকম বাজে গল্প এক্সিকিউশন, এরকম বাজে পারফরমেন্স, যেমন বাজে ফেলুদা সেরকম বাজে জটায়ু, সেরকম বাজে তোপসে, মানে একে অপরকে পাল্লা দেয়। এই নতুন জবে থেকে ফেলুদায় কাস্টিং হয়েছে, যে ও বলে আমি এত বাজে করবো, বলছে তুই কি বাজে করবি, তোর থেকেও বাজে আমি করবো। এই বাজে হওয়ার কম্পিটিশন এই ফেলুদায় সর্বত্র। এবং আমার মনে হয় 2024-এ সব থেকে খাজা সিনেমা লিস্ট টপ জায়গায় এই সিনেমাটা থাকা উচিত এবং ডিজার্ভ করে। এই ছিল আমার খাজা 10টা সিনেমা। তোমাদের মতে আর কি কি খাজা সিনেমা থাকতে পারতো, বা তোমরা এর থেকেও আর কি কি খাজা সিনেমা দেখেছো, আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।